ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমার সাথে আছেন আজ অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। আপনারা সকলেই চেনেন, টেলিভিশনের খুব পরিচিত মুখ। এবং শুধু টেলিভিশনের পরিচিত মুখ বললে হবে না, আমি আরো একবার কৃতজ্ঞতা জানাবো অনির্বাণকে। যখন আজকে 4.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে এনকে ডিজিটাল, যখন 250 সাবস্ক্রাইবার ছিল তখনও কিন্তু অনির্বাণ আমাদের চ্যানেলে এসেছেন, বসেছেন, আপনাদের সাথে কথা বলেছেন। এইটা একটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। আজও অনির্বাণ সেরকমই মাটির মানুষ এবং আইনজীবী হিসাবে যথেষ্ট প্রতিষ্ঠিত, আপনারা জানেন। সে অনির্বাণের কাছে এবার আমার প্রশ্ন থাকবে জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে। অমৃতা সিনহা তিনি একটি পর্যবেক্ষণ করেছেন বা প্রশ্ন উত্তরের কথা বলবো আমি। সেখানে তিনি বলছেন যে ভুয়ো আধার কার্ড তৈরি করে অনুপ্রবেশ হচ্ছে। জাস্টিস সিনহা কি করে জানলেন যে ভুয়ো আধার কার্ড তৈরি করে অনুপ্রবেশ হচ্ছে? এখানে একটা জিনিস দর্শকদের স্বার্থে বলি যে মামলাটি শুনানি হবে কিনা, হ্যাঁ শুনানি হবে কিনা সেটার একটা আসলে মিনি শুনানি হয়। যে মামলার মূল বিষয়বস্তু নিয়ে শুনানিটা হচ্ছে আসল শুনানি। এবার সেটা আজকের দিনে আমি শুনবো কিনা সেই কথোপকথনটা এখানে হচ্ছিল। অর্থাৎ মামলার যে কন্টেন্ট যেটা বিষয়বস্তু সেইটা নিয়ে কিন্তু কোন রকম শুনানি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছিল না। বিচারপতি সিনহা বলছেন যে এটা আমি আজকে শুনবো না, পরবর্তীকালে কোনো এক সময় শুনবো। সেইটা নিয়ে যে কথোপকথন হচ্ছে তাতে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি খুবই কতটা ভয়ঙ্কর। এক হচ্ছে যে আপনার কথা শুনেই আমি মানে যিনি মামলাকারী, যিনি আবেদনকারী, তার আবেদনের বিষয়বস্তুটা ছিল যে নদিয়া জেলার সীমান্তবর্তী কোনো একটি গ্রামে সেখানকার মানুষজন তাদের উপর বিএসএফ এর জওয়ানরা কোনো একটা অত্যাচার করছেন, কিছু করছেন, অসুবিধা হচ্ছে, তাদের জীবনযাপনের যে দুর্দশার জায়গা সেইটা নিয়ে সুরাহা চাইতে আদালতের কাছে তারা গেছিলেন। এখানে বলে রাখি যে হাইকোর্টের যে রিট কোর্ট, WRIT যে রিট গুলো হয়, সেটা হচ্ছে সংবিধান আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিছু অধিকার দিয়েছে। সেই অধিকার যখন লঙ্ঘিত হয় বলে আমি মনে করি, তখন আমি কোর্টের কাছে সুরাহা চাইতে যাচ্ছি। এক্ষেত্রেও সেই গ্রামের বাসিন্দারা তারা তাদের বিএসএফ জওয়ানদের দ্বারা অত্যাচারিত হওয়ার অভিযোগ নিয়ে, তাদের অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ দিয়ে তারা সুরাহা চাইতে আদালতের কাছে গেছে। এবার আদালতের ভূমিকাটা আপনি দেখুন, সে সুরাহা দেওয়া ছেড়া ওসব তো দূরের কথা, শুনানি করা তো দূরের কথা, কেন শুনানি করব না এটা বলতে গিয়ে সে বলছে, এটা কি কেটে গেল? না না, কন্টিনিউ করো। এটা বলতে গিয়ে সে বলছে আপনার আবেদন দেখেই আমি বুঝতে পারছি যে এখানে ভুয়ো আধার কার্ডের ব্যাপার আছে, ভুয়ো নথি দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। মানে ঠিক কতটা, ইংরেজিতে একটা কথা আছে ট্র্যাভেস্টি অফ জাস্টিস আমরা বলি, কতটা গোটা বিষয়টার মধ্যে বিচারের যে বেসিক প্রিন্সিপাল গুলো সেগুলোকে লঙ্ঘন করার বিষয় চলে আসে। একজন বিচারপতি কিচ্ছু খতিয়ে দেখলেন না, মামলাটা শুনানি অবধি তিনি করেননি, ভেতরে কি আছে তিনি দেখেননি, তিনি বলে দিলেন আমি শুনেই বুঝতে পারছি এখানে ভুয়ো আধার কার্ড দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। কি করে বুঝতে পারলেন তিনি? মানে তিনি কি তাকে টিকালজ্ঞ, তার কি তৃতীয় চক্ষু আছে নাকি নাকি কোনো তদন্তকারী সংস্থা যাচাই করে কোনো রিপোর্ট দিয়ে রিপোর্ট দেখেছেন? কিছুই তো করেননি। তিনি সরাসরি বলে দিচ্ছেন যে ওই গ্রামের বাসিন্দারা, মানে তিনি বেসিক্যালি যেটা দাগিয়ে দিলেন যে ওই গ্রামের বাসিন্দারা হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের কাছে যা আধার কার্ড আছে সেটা ভুয়ো এবং বিএসএফ এর বিরুদ্ধে তারা যে অভিযোগ করছে সেটাও ভুয়ো। আচ্ছা, এই জিনিসটা তিনি বুঝলেন কি করে? তিনি তো শুনানিটাই করেননি। আজকে মামলা শুনানি হলো, বাদী বিবাদী তারা নিজেদের বক্তব্য পেশ করলো, পক্ষে বিপক্ষে তথ্য প্রমাণ ইত্যাদি বিষয় থাকলে সেগুলো বিচারপতির সামনে রাখলেন। তিনি সেটা খতিয়ে দেখে যদি এই কথা বলতেন যে না এটা দেখে আমার মনে হচ্ছে যে আপনার অভিযোগ ঠিক নয়, সেটা একরকম, সেটা নিয়ে তারা অন্য বিষয়, সেটা নিয়ে আইনি প্রক্রিয়ায় কেউ যা করবেন, সেটা নিয়ে সমালোচনার খুব জায়গা থাকতো না। তো এখানে তিনি বিচারের ধারো কাছ দিয়ে যায়, শুনানির ধার কাছ দিয়ে যাননি, সরাসরি তিনি ক্লিন চিট দিয়ে দিলেন বিএসএফ জওয়ানদের যে তারা কিছু করতেই পারে না। তিনি বলে দিচ্ছেন সেই গ্রামের যারা বাসিন্দা তাদের আধার কার্ড সব ভুয়ো, এবং তিনি এটাও বলে দিচ্ছেন ভুয়ো নথি বানিয়ে সব অনুপ্রবেশ হচ্ছে, এত লোককে জায়গা দেওয়া যাবে না। আচ্ছা, জায়গাটা চেয়েছে এটাকে, কারণ ওনার কাছে কি বিচার প্রার্থীরা বলেছে না ম্যাডাম আপনার বাড়িতে আমাদের থাকতে দিন?
এটা তো কেউ বলেনি। জায়গাটা তিনি কিসের জায়গার কথা বলছেন? তার বাড়িতে কেউ থাকতে চাইনি। আর যদি একটু ওয়াইড অ্যাঙ্গেলের ব্যাপারটাকে দেশের জায়গা ইত্যাদির কথা বলি, তার মালিক কেউ ওনাকে কেউ বানিয়েছে? ওনাকে কেউ এই দায়িত্ব দিয়েছে যে কে কোথায় জায়গা পাবে না পাবে সেটা উনি ঠিক করে দেবেন? বিষয়টা হচ্ছে প্রতিটা পয়েন্ট তিনি যা যা বলেছেন কুযুক্তি তো বটেই, সবটাই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী মানুষজন যেটা বলেন তিনি ঠিক সেই কথাগুলি বিচারপতির চেয়ারে বসে বলেছেন। এবং মামলার শুনানিটা না করে তার বিষয়বস্তু তিনি ঠিক করে দিয়েছেন যে অভিযোগকারী যারা তারা মিথ্যে বলছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সত্যি, তারা দোয়া তুলছি কথা। এই আমি এখন সরাসরি বলছি, অমৃতা সিনহার এই বিচারপতির চেয়ারে বসার যোগ্যতা তার নেই। এই কথা আমি জানি না তার কানে পৌঁছবে কিনা, যদি আমি চাই তার কানে পৌঁছক এবং তিনি আমার বিরুদ্ধে কন্টেন্ট প্রসিডিং চালু করুন, আমি সরাসরি বলছি। কারণ এই কাজ তিনি যা করেছেন, আগামী দিনে এইটা যদি ট্রেন্ড হয়ে দাঁড়ায় তাহলে মানুষের দুর্দশার শেষ থাকবে না। তার সামনে কেউ ভুয়ো নথির মামলা নিয়ে যায়নি, তার সামনে কেউ অনুপ্রবেশের মামলা নিয়ে যায়নি, তার সামনে গেছিল বিএসএফ জওয়ান অত্যাচার করছে সেই অভিযোগ নিয়ে। তিনি সেই অভিযোগের শুনানি কিছুমাত্র না করে মানুষগুলিকে অনুপ্রবেশকারী, ভুয়ো আধার কার্ড, জায়গা দেওয়া যাবে না, এই সব সম্পূর্ণ মানে অবান্তর কথা তিনি সেগুলো বলেছেন বিচারপতির চেয়ারে বসে। তার কোনো যোগ্যতা নেই ওই চেয়ারে বসার। তিনি আর একটা কথা বলেছেন, সেই প্রশ্নটা করে আজকের অনুষ্ঠান শেষ করব। তিনি বলছেন জনসংখ্যা নাকি উপচে পড়ছে। আমাদের জনগণনা হয়েছিল 2011 সালে, তারপরে আজকে 2025 সাল, এত বছরে জনগণনা হয়নি। তিনি জানলেন কি করে যে জনসংখ্যা উপচে পড়ছে? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ফল। মানে হোয়াটসঅ্যাপ, একদিকে দিল্লি ইউনিভার্সিটি আর একদিকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। মানে বিচারপতিদের আজকে একাংশে এমনই অধঃপতন হয়েছে যেটা এই হোয়াটসঅ্যাপ আর টিভি মিডিয়া ট্রায়াল দেখে দেখে তারা নিজেদের বিচার প্রক্রিয়াগুলো ঠিক করতে শুরু করে দিয়েছে। এই জনসংখ্যা উপচে পড়ছে না, চলকে পড়ছে না, ছিটকে পড়ছে, এই প্রশ্নটা তাকে কে করেছিল? জনসংখ্যা নিয়ে কোনো মামলা হয়েছিল যে বিচারপতি ম্যাডাম আপনি ঠিক করে দিন জনসংখ্যা কত হয়েছে? এইগুলো প্রতিটা পয়েন্ট, জনসংখ্যা উপচে পড়া, ভুয়ো মানে বাংলায় হচ্ছে মানে ভুয়ো আধার, অনুপ্রবেশ এবং তার সঙ্গে বিএসএফ ধোয়া তুলসী পাতা, এই চারটেই পয়েন্ট এক জায়গায় করলে আমরা কোন রাজনৈতিক দলের কথা এখানে চিনতে পারি? এটা তো যে কেউ আমরা বুঝতে পারবো। আরে ভাই, আপনি মানে রাজনীতিটা করতে চান করুন, সরাসরি চেয়ারটা ছেড়ে দিন, গিয়ে আপনি ময়দানে নামুন। আপনার তো পূর্বসূরি রয়েছে, তো আমরা উদাহরণ দেখেই নিয়েছি। আপনি সেটা করা শুরু করুন। বিচার প্রার্থীদের এইভাবে হেনস্থা করবেন না। বিচারপতির চেয়ারে বসে তিনি যেটা করেছেন, আমি জানি না এর বিরুদ্ধে কোথাও কোনো আবেদন নিবেদন কিছু অ্যাকশন হওয়ার কোনো স্কোপ আছে কিনা, কেউ করবেন কিনা। কারণ এই গ্রামের বাসিন্দারা বোঝাই যাচ্ছে প্রান্তিক মানুষ, মূলত গরিব মানুষ, তাদের পক্ষে হয়তো এত কিছু করা সম্ভব হবে না। তিনি এই বিষয়টা এত কিছু করে রেহাই পেয়ে যাবেন, সেটা আমাদের কি আর বলবো, দুর্ভাগ্য ছাড়া কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে বিচার ব্যবস্থার একাংশ বিজেপির হয়ে কাজ করতে, তিনি একদম ঠিক বলেছিলেন এবং অনেক, আমি বলবো অনেক রেখে ঢেকে বলেছিলেন, অনেক মার্জিত ভাবে বলেছিলেন। এদের সম্বন্ধে এত মার্জিত ভাবে বলা উচিত নয়। এরা আমাদের ট্যাক্সের টাকায় রীতিমতো মানে একটা কি বলবো এলিট লাইফস্টাইল লিড করে, তারপরে আমরা যখন সাধারণ মানুষ যাবে বিচার চাইতে, তাদেরকে অবৈধ, অনুপ্রবেশকারী, ভুয়ো, জায়গা দেওয়া যাবে না, এইসব করবে। এটা অত্যন্ত অন্যায়। সাধারণ গরিব মানুষের সঙ্গে এরা যা করছে, এটা প্রতারণা ছাড়া কিছু নয়। না, এটা তো এই যে অপ্রাসঙ্গিক মন্তব্য করে কোর্টের মূল্যবান সময়টা তো নষ্ট করছেন, এটাও তো একটা বিচার ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক দিক। তার মূল্যবান সময় তো অহরহ নষ্ট হয়েই যাচ্ছে। আমি আর তাতে আর যাবো, মানে বিভিন্ন কোর্টে যে পরিমাণ মামলা জমে থাকে, আমাদের হাইকোর্টও ওভারঅল যত বেঞ্চ আছে তার মধ্যে ম্যাক্সিমাম খালি। হ্যাঁ, যত বিচার প্রার্থীরা যান তারা সময়ের মধ্যে অন্তত বিচার পাওয়ার আশা তুলনায় অনেক কম হয়। কিছু নির্দিষ্ট, আমি একদম লবি শব্দটা ব্যবহার করছি, তাদের মামলা যত তাড়াতাড়ি উঠে যায়, বাকিদের মামলা তত তাড়াতাড়ি ওঠে না, শুনানি হয় না, দিনের পর দিন পড়ে থাকে, এসব তো আছেই। তার মধ্যে এইখানে তিনি যেটা করেছেন, সেটা শুধুমাত্র যে সময় নষ্ট বিষয়টা এমনটা নয়, তিনি সরাসরি বিচারপতির চেয়ারে বসে একটা রাজনৈতিক দলের হয়ে, রাজনৈতিক সংগঠনের হয়ে তার মেসেজ দিচ্ছেন যে অনুপ্রবেশ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সবাইকে জায়গা দেওয়া যাবে না, এইগুলো রাজনৈতিক মেসেজ। সেই কাজটা যদি তিনি করতে চান, রাজনীতির ময়দানে নেমে পড়ুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিচারপতির চেয়ারে বসে তিনি যে নোংরামোটা করছেন, তাকে আমি নোংরামো বলছি। এ কারণে আবারও বলছি, তার যোগ্যতা নেই ওই চেয়ারে বসা। আমরা অনির্বাণের কাছ থেকে পুরো বিষয় দুটো নিয়ে পরিষ্কার একটা ধারণা পেলাম। অনির্বাণকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।